হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমি মাটনের রেসিপি দেখিয়ে দেবো। সিম্পল মাটন কষা আপনারা কিভাবে করবেন আজ আমি সেটাই দেখিয়ে দেবো। এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো। তার সাথে আমি আরও কিছু মশলা দিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখানে প্রায় 1 চামচের থেকে একটু বেশি পরিমাণ হলুদ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি এখানে প্রায় 1 চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচের মতো। পরে লবণের ব্যবহার করব, তাই আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। সঙ্গে দিয়ে নিচ্ছি সর্ষের তেল আর দিয়ে নিচ্ছি টক দই। টক দই কিন্তু আমি এখানে প্রায় 1.5 থেকে 2 চামচের কাছাকাছি নিয়েছি, কিন্তু তেলের ব্যবহারটা আমি খুব বেশি করিনি। প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমাকে কিন্তু এগুলো খুব ভালো করে যাতে মশলাগুলো মাংসের সাথে মিশে যায়, তাই জন্য খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পুরো মাংসটার সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এইভাবে রান্নাটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়, তাই জন্যই ম্যারিনেশনটার সময় মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। প্রায় অনেকটা সময় ধরেই আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে খুব ভালো করে মশলাগুলো মিশে যায়। তারপরে কিন্তু আমি এটাকে অনেকক্ষণ সময়ের জন্য এভাবেই রেখে দেব। আমি প্রায় এটাকে 3 ঘন্টার জন্য এভাবেই রেখে দিচ্ছি। যত বেশিক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করে রাখা যাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে আর খুব সহজেই এটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 3 ঘন্টা পরে কড়াইতে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তেল গরম করে ভালো করে হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে আমি 2টো গোটা আলুকে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং খুব অল্প পরিমাণে হলুদ। তাতে আলুগুলো খুব সুন্দরভাবে হলদে হলদে করে ভাজা হয়ে যাবে, তাই জন্য আমি এখানে খুব অল্প পরিমাণের হলুদের ব্যবহার করছি। প্রয়োজনে আপনারা এই হলুদটা স্কিপ করতে পারেন। এবার আমি আলুগুলোকে ভাজার জন্য প্রায় 2 থেকে 3 মিনিট এভাবেই রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। আলুটা কিছুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি আলুগুলোকে তুলে রেখে দেবো একটা বাসনে। আমি আলুগুলোকে এভাবেই ছেড়ে দিচ্ছি। ওইদিকে আমার কিন্তু মাংসগুলো 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এতে কিন্তু মাংসটা করতে খুবই সুবিধা হবে, তাই জন্য অবশ্যই যত বেশি সময় পারবেন মাংসটাকে ম্যারিনেট করে রাখুন, তাতে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে। দেখুন আমার আলুগুলো বেশ কিছুটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে একটা বাসনে রেখে দিচ্ছি। এর সাথে আমি আরও 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে নিলাম 4টে এলাচ আর বেশ কিছুটা পরিমাণে দারচিনি আর 4 টুকরো লবঙ্গ। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করলাম যতক্ষণ না একটা মিষ্টি স্মেল বেরোচ্ছে। যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন কিন্তু আমি এখানে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বড় মাপে 2টো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম ভাজার জন্য। তারপরে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজটা বেশ লালচে লালচে করে ভাজা হয়ে যায়। এবার আমি পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি, তাতে কিন্তু পেঁয়াজ ভাজাটা খুব সুন্দর লালচে ভাব আসবে। এবার দেখুন বেশ কিছুক্ষণ ওইভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর লালচে লালচে রং এসছে। এবার পেঁয়াজটাকে আমি হালকাভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটা। তার সাথে আমি এখানে বেটে রেখেছিলাম 2টো শুকনো লঙ্কাকে। তার মানে আমি এখানে আদা, রসুন, লঙ্কা আর তার সাথে 2টো গোটা শুকনো লঙ্কাকে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর ধনে গুঁড়ো। জিরা গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু আমি এখানে খুব বেশি ব্যবহার করছি না। আমি এখানে একদমই 1 চামচ
জিরা গুঁড়ো দিয়েছি, আর তার সাথে দিয়ে নিয়েছি 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি মির্চের গুঁড়ো রঙটা ভালো আসার জন্য। দিয়ে আমি খুব ভালো করে এটাকে একবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে ঢেকে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। দেখুন আমার প্রায় 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখছি মশলাটা আমার খুব সুন্দর কষে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি কিন্তু একটা বড় মাপের টমেটোকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটাও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে পারি। প্রথমে আমি টমেটোর ব্যবহার করব না, আগে আমি মশলাটা কিছুটা ভালো মতো কষিয়ে নেব, তারপর শেষে আমি টমেটো বাটাটা দিচ্ছি, যাতে আগে মশলাটা ভালোভাবে কষে যায়, তারপরে দিলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে। এবার আমি টমেটোটাকেও মশলার সাথে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য, টমেটোটা কষার জন্য। দেখুন সব কিছু কিন্তু 2 মিনিটের মধ্যে খুব ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা। যখন মশলাগুলোর থেকে কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি যে মাংসটা 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি পুরোপুরি, যাতে এইটার সাথে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে পারি এবং তারপরে মাংসটাকে খুব ভালো করে কষানোর জন্য রেখে দিতে পারি। প্রথমেই আমি মাংসটা দেওয়ার পরে সব কিছুকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করছি, যাতে পুরোপুরি মশলার সাথে মাংসটা মিশে যায়। আমাকে কিন্তু এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রথমে হাই ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে। এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় 1 মিনিটের জন্য। দেখুন আমার মশলাটা আর মাংসগুলো খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এটাকে কিন্তু হাই ফ্লেমে করেছি। তারপরে যে বাসনটার মধ্যে আমি মশলা করেছিলাম তার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়ে সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব কষানোর জন্য। এখানে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে অনেকবার আলাদা আলাদাভাবে কষাবো, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, না হলে কিন্তু রান্নাটা একটু করতে অসুবিধা হবে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে মাংসটা কষা হওয়ার জন্য। প্রায় 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এভাবেই রেখে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পরে আমি যখন ঢাকনাটা তুলে নিচ্ছি, এটা কিন্তু অনেকটা কষতে শুরু করে দিয়েছে, কিন্তু এভাবেই কিন্তু আমাকে আরও কয়েকটা ধাপে এটা করে নিতে হবে। আমি কিন্তু প্রথমেই একবার এটা কষিয়ে এটার মধ্যে আলু বা জল কোনো কিছুই দেব না। আমি 5 মিনিট প্রথম ধাপে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি ঢাকনাটা তুলে এটাকে হালকাভাবে একবার নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এটা কিন্তু ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দেব মশলাটা আবারও কিছুটা কষানোর জন্য। দেখুন আমি আবারও 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 7 মিনিট পরে যখন আমি ঢাকনাটা তুললাম, এটা কিন্তু আরও সুন্দরভাবে কষে গেছে এবং এর রঙটা কিন্তু আরও সুন্দর এসেছে। আমি কিন্তু এভাবে এটাকে আরও 7 মিনিট পরে আবারও নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি। তার মানে এখনও অবধি আমি 2 বার ঢাকনা দিয়ে ঢেকে 2 ধাপে কিন্তু এটা করে নিয়েছি। আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আবারও এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার কিন্তু আমি এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এবার কিন্তু আমি এই পুরোটা 10 মিনিটের জন্য এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা রাখার পর এটা কিন্তু আরও ভালো মতো কষে গেছে এবং এভাবে রাখার জন্য এটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। এবার আমি 10 মিনিট পর যখন ঢাকনা তুললাম, তখন মাংসগুলোকে আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া একবার করে নিচ্ছি, নিয়ে তারপর কিন্তু এখানে আমাকে বাকিটা করে নিতে হবে। আমি দেখিয়ে দেবো কী করে করছি, আপনারা অবশ্যই দেখে নিন। আমি এখানে নাড়াচাড়া করে নিলাম, তারপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আলুগুলোকে কিন্তু মাংস আর মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইখানে যেহেতু আমি মাংস কষানোর সময় আলু ব্যবহার করছি, তাই জন্য কিন্তু ভাজার সময় আলুগুলো বেশি ভাজবেন না, তাহলে কিন্তু রান্নার শেষে আলুগুলো গলে যেতে পারে। তাই জন্য যখন আলুগুলো ভাজবেন খুবই সামান্য পরিমাণে একবার নাড়াচাড়া করবেন, করে একটু লালচে ভাব আসলেই কিন্তু আলুগুলো তুলে নেবেন, না হলে কিন্তু রান্নার সময় যখন আপনি কষাবেন মাংসর সাথে তখন কিন্তু আলুগুলো গলে যাবে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল।
আমি যেহেতু এটা রান্নাটা পুরোটাই কড়াইতে করব, তাই জন্য কিন্তু এই রান্নাটা আমাকে ধাপে ধাপে করতে হবে। তাই জন্য কিন্তু অবশ্যই যে সময় আমি বললাম সেই সময় ধরে রান্নাগুলো করবেন, না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে খুবই প্রবলেম হবে। যেহেতু এটা মাটন, তাই জন্য এটা কিন্তু সিদ্ধ করতে একটু সময় সাপেক্ষ। তাই জন্য কষানোর সময় কিন্তু প্রতিটা ধাপ মেনটেন করে করবেন, না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। এবার আরও কিছুটা পরিমাণ আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতো। জলের পরিমাণটা আমাকে একটু বেশি দিতে হবে, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তারপরে কিন্তু 20 মিনিট পরে দেখুন আমি যখন তুলে নিচ্ছি, তখন কিন্তু মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে হালকাভাবে একবার নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য খোলাভাবে এভাবেই কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমার মাংসটা কিন্তু পুরোপুরি রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন।